হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ছবি গল্প। আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি 3টি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত একটি অসাধারণ তামিল সিনেমা। মুভিটির নাম আশুরান এবং এতে প্রধান চরিত্র অভিনয় করেছেন ধানুষ। সিনেমাটি 2019 সালে তামিল ভাষায় মুক্তি পায় এবং এর গল্প, অভিনয় ও মেসেজের জন্য দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছিল। মুভিটি ভালোভাবে বোঝানোর জন্য আমি এর কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ দেইনি, তাই আজকের ভিডিওটি একটু বড় হতে পারে, তবে আমি চেষ্টা করব পুরো গল্পটা সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেইন। ছোট্ট একটা গ্রাম, যেখানে ধনী আর গরিবের মধ্যে আছে বিশাল একটা দেয়াল। গরিব কৃষকেরা তাদের জমি আর সম্মান বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন লড়াই করে, আর ক্ষমতাবান জমিদাররা সেই জমি জোর করে দখল করতে চায়। এই গ্রামেরই একজন সাধারণ কৃষক শিবমণি। সে সবসময় শান্তিতে থাকতে চেয়েছিল তার পরিবারকে নিয়ে, কিন্তু যখন অন্যায় তার পরিবারের উপর এসে পড়ে আর তার ছেলের রক্তে রাঙা হয়ে যায় মাটি, তখন সেই শান্ত কৃষকই হয়ে ওঠে এক ভয়ঙ্কর যোদ্ধা। একজন বাবার প্রতিশোধ, একটি পরিবারের বেঁচে থাকার লড়াই, আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক শক্তিশালী গল্প। তাহলে চলুন দেখে নেওয়া যাক অসাধারণ এই তামিল সিনেমা আশুরান। শুরুতেই দেখা যায় শিবমণি আর তার ছেলে চিন্তামণিকে। তারা একটি জলাশয়ের ভিতর দিয়ে যাচ্ছে। চিন্তামণি তার বাবা শিবমণিকে বলে, বাবা, আমি আর গভীরে যেতে পারবো না, তাহলে আমার বোমের ব্যাগ ভিজে যাবে। শিবমণি চিন্তামণিকে বলে, এটা সাথে আনার কি দরকার ছিল? চিন্তামণি বলে, বাবা, সব ব্যাপারে আমাকে দোষ দিও না তো, মাই তো জোর করে দিয়ে দিল। শিবমণি বলে, বুঝেছি, তোর মা ভাবে আমি তোর খেয়াল রাখতে পারবো না, তোর মাই তোকে নষ্ট করেছে। চিন্তামণি বলে, বাবা, আমরা পানি দিয়েই কেন যাচ্ছি, আমরা তো উপর দিয়েও যেতে পারি। শিবমণি বলে, হ্যাঁ তাই তো, তারা সহজেই আমাদেরকে এসে ধরে ফেলুক। পুলিশের গাড়ির শব্দ পেয়ে বাপ বেটা তাড়াতাড়ি করে উপরে উঠে একটি জায়গায় লুকিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় শিবমণির স্ত্রী পার্বতীকে মেয়ে ও তার ভাই মান্নুকে নিয়ে এবং তাদের গৃহপালিত ছাগলগুলোকে নিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ পুলিশের গাড়ি দেখে তারা লুকিয়ে পড়ে। তাদের একটি ছাগল রাস্তায় গিয়ে ডাকতে আরম্ভ করলে পুলিশ ইন্সপেক্টর ছাগলের ডাক শুনে গাড়ি থামিয়ে দেয়। এমনকি সে ছাগলটি দেখতে পায়। কনস্টেবল এসে বলে, গ্রামের জমিদার মারা গেছে, তারা হয়তো সেখানেই গেছে, এবং তাদের গৃহপালিত পশু এদিক ওদিক ছোটাছুটি করছে। পার্বতী বলে, ওই পুলিশের গলা ওই দিনই তো কেটে দিতে ইচ্ছে করছিল, যেদিন আমার ছেলেকে মেরেছিল। মান্নু বলে, চুপ কর, তোর রাগই তোর ছেলেদের মধ্যে পেয়েছে। পুলিশ কনস্টেবল ছাগলটি ধরতে গেলে ছাগলটি ছুটে পালিয়ে যায়। তখন ইন্সপেক্টর বলে, সামান্য একটা ছাগল ধরতে পারো না, চোরকে কিভাবে ধরবে? কনস্টেবল উত্তর দিয়ে দেয়, ছাগল ধরা তো আর আমার কাজ নয়। এরপর পুলিশ একটি বাড়িতে আসে। এখানে এসে আমরা জানতে পারি একটি প্রভাবশালী লোক মারা গেছে। তার নাম নরসিংহা। তাকে কেউ খুন করে পালিয়েছে। পুলিশ ওই ব্যক্তি, অর্থাৎ যে প্রভাবশালী খুন হয়েছে, তার ছেলে রাজেশের সাথে কথা বলে, তোমার বাবার খুনিদেরকে খুব তাড়াতাড়ি খুঁজে ধরে ফেলবো। তো রাজেশ বলে, আমি জানি আমার কি করতে হবে, আমাকে কারো সাহায্য করতে হবে না, আমার বাবার খুনিকে আমি নিজেই শায়েস্তা করতে পারবো। পুলিশ অফিসার বলে যে, তোমার জন্যই তাদের ধরতে চাচ্ছি। পাশের একজন বলে, আমার ছেলে জঙ্গলেই রয়েছে, আমি তাদের জানিয়ে দিচ্ছি সকালের মধ্যেই যেন তাদেরকে ধরে নিয়ে আসে। এরপর পুলিশ ওখান থেকে চলে যায়। এদিকে শিবমণি তার ছেলেকে নিয়ে জঙ্গলে সব থেকে উঁচু একটি পাহাড়ে আশ্রয় নেয়। অন্যে মান্নু তার বোন পার্বতীকে নিয়ে তার চাচা মারির বাড়িতে যায়। মারি চাচা শিবমণিদের ব্যাপারে জিজ্ঞেস করে বলে, তারা কোথায়? মান্নু বলে, বাপ বেটা দুজনেই জঙ্গলে গিয়ে লুকিয়ে আছে। মান্নু তার বোন পার্বতী ও তার মেয়েকে মারি চাচার বাড়িতে রেখে চলে যায়। মান্নু শহরে যাবার জন্য একটি ট্রাক ড্রাইভারের সাথে কথা বলছিল। তখন একটি গাড়িতে একজনকে দেখে চিন্তিত হয়ে পড়ে এবং ট্রাকে করে শহরের পথে যাত্রা শুরু করে। এদিকে চিন্তামণির ক্ষুধা লেগেছিল। শিবমণি তাকে একটি পোটলা ধরিয়ে দেয় এবং বলে, এটা তোর মা দিয়েছিল, নে খা। চিন্তামণি খাবার খেতে শুরু করে। এখানে আমরা বুঝতে পারি তারা নরসিংহা নামক এক ব্যক্তিকে খুন করে পালিয়েছে। শিবমণি তার ছেলের সাথে, পার্বতী তার মেয়ের সাথে এবং মামা মান্নু আলাদা আলাদা ছুটছিল। নরসিংহার পরিবারের লোকজন শিবমণির পরিবারকে খুঁজছিল।
শিবমণির সাথে অবশ্য এই ঘটনা নতুন নয়। এই ধরনের সমস্যা ধনী এবং গরিবদের মাঝে প্রায় সময় হরহামেশাই ঘটতে থাকে। শিবমণি ও নরসিংহা যে গ্রামে বসবাস করে এটি দুই ভাগে বিভক্ত। একদিকে থাকে গরিবেরা আর অন্যদিকে থাকে ধনীরা। নরসিংহা গরিবদের জমি লুট করছিল। তার সাথে তার ভাই ভেঙ্কাটেশ মাদ্রাজের একটি কোম্পানির সাথে চুক্তি করে সিমেন্ট ফ্যাক্টরি তৈরি করতে জোর করে গরিবদের জমি দখল করছিল। যেমনটা সবসময় হয়, জমিদাররা যখন নতুন কোনো ফ্যাক্টরি বানানোর প্রয়োজন মনে করে তখন গরিবদের জমি জোর করে দখলে নেয়। গ্রামে যত মিল ফ্যাক্টরি, দোকান, মার্কেট ও বড় অনেক ব্যবসা সবই নরসিংহার ছিল। তারপরও তার নজর পড়ে শিবমণির 3 একর জায়গার উপর। এ হচ্ছে গুরুমণি, শিবমণির বড় ছেলে। তারা পুরো পরিবার ছেলেগুরুর জন্য একটি পাত্রী দেখতে পাশের গ্রামে যাচ্ছিল। বাড়িতে গিয়ে শিবমণি মেয়ের বাবাকে বলে, আমার ছেলে একটু রাগী। আপনার মেয়েকে বকাঝকা দিলে সে যেন রাগ বা মন খারাপ না করে। তারা পাত্রী দেখে পছন্দ করে এবং পাকাপাকি কথা দিয়ে চলে আসে। গুরুর মা পার্বতী বলে, আমরা আজ একটি ছবি তুলব। কিন্তু গুরু বলে, আমি শুনেছি ছবি তুললে আয়ু কমে যায়, তাই তারা ছবি তুলতে রাজি হয় না। এদিকে আবার গুরু ভুল করে চাবি ফেলে এসেছিল, তাই চাবি আনতে গেলে মেয়েটি বলে, চাবি ভুলে গিয়েছেন ভালো কথা, আবার আমাকে ভুলে যায়েন না। বাড়িতে ফিরে গুরু বলে পাখা লাগাতে হবে, কিন্তু পার্বতী এসে বলে, মা এত কষ্ট করে তারপরও কোনোদিন বললি না পাখা লাগানোর কথা, এখন বউ আসবে তার চিন্তা হচ্ছে। শিবমণি গুরুকে বলে, যে টাকা জমিয়েছি তা দিয়ে একটা ঘর করব। অন্য বাড়ির মেয়ে এসে তার যেন কোনো কষ্ট না হয়। কারো বোন বা মেয়ে তাকে কষ্টে রাখা উচিত নয়। তুই ভালো রাখবি, তখনই দেখবি তোর মাকে সম্মান করবে। খাওয়া শেষ করে তারা তাদের ক্ষেত পাহারা দিতে যায়, কারণ জঙ্গলি শূকর এসে ফসল নষ্ট করে দিচ্ছিল। কিছু লোক আবার তাদের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। শিবমণি তাদেরকে বলে, আমার ক্ষেতে চুরি করিস না তোরা, লোকসান হবে আমার। তারা উত্তর দেয়, নরসিংহার ক্ষেত তোমার ক্ষেতের চাইতে অনেক বড়, তোমার ক্ষেত থেকে চুরি করব কেন? তোমার ক্ষেতে চুরি করে তোমার বউ বাচ্চা অভুক্ত মারব না। চিন্তা করো না। চিন্তামণি এসে বলে, বাবা তুমি চোরদের সব সময় সম্মান দিয়ে কথা বলো কেন? তখন শিবমণি চিন্তামণিকে একটা থাপ্পড় দিয়ে বলে, বড়দেরকে সম্মান দিয়ে কথা বলবি, বাচ্চা মানুষ বাচ্চাদের মতো থাক। চিন্তা বলে, তুমি শুধু বাচ্চা বলো, বড় তো হয়েছি তাও বাচ্চা বলো। চিন্তা রেগে বাড়িতে যাচ্ছিল, তখন দেখতে পায় কিছু জঙ্গলি শূকর তাদের ক্ষেত নষ্ট করছে। চিন্তা গুরুকে ইশারা করলে শিবমণি আস্তে আস্তে শূকরকে মারতে যাচ্ছিল। তখন চিন্তার পায়ের আওয়াজ পেয়ে শূকরটি হামলা করতে যাচ্ছিল। তখন গুরু এসে চিন্তাকে বাঁচিয়ে নেয়। শূকরটিকে চিন্তার কুকুর ধাওয়া করছিল। তখন নরসিংহার ক্ষেতে তারের বেড়া ছিল। বাইরের কাটা তারের বেড়ায় বিদ্যুৎ লাগানো ছিল। এই তারের বেড়ায় চিন্তার কুকুর মারা যায়। গুরু চিন্তাকে নিয়ে যায় আর শিবমণি চিন্তার কুকুরকে নিয়ে যায়। পরের দিন শিবমণি আর গুরুমণি আরও কিছু কৃষকদের নিয়ে নরসিংহার বাড়িতে যায়। গুরু বলে, তোমরা তোমাদের জমিতে কাটা তারের বেড়া দিয়েছ ভালো কথা, কিন্তু বিদ্যুৎ কেন দিয়েছ? এতে কাল রাতে কুকুর মরেছে, যদি কোনো মানুষ মারা যেত এটা তো বেআইনি কাজ। তখন নরসিংহার ভাই ভেঙ্কাটেশ এসে বলে, তোমাদের জীবনের চাইতে আমার ক্ষেতের ফসলের দাম অনেক বেশি, মরলে মরুক, আমার জমি আমার বেড়া, আমি বিদ্যুৎ দেবই, আমার যা ইচ্ছা আমি তাই করব। গুরু ভেঙ্কাটেশকে বলে, তোমরা খুঁটি গাঁথতে থাকবে আর আমরা খুঁটি ভাঙতে থাকব। তখন শিবমণি গুরুকে ধমক দিয়ে বলে, বড়দের সাথে এভাবে কথা বলতে হয় না। নরসিংহাও একই কথা বলে যে, আমার জমিতে আমি খুঁটি গাড়ব আর বিদ্যুৎ দেবই, তাতে কে মরল আর তার কিছু যায় আসে না। এদিকে নরসিংহা আর তার ভাই ভেঙ্কাটেশ খেতে গিয়ে দেখে তাদের জমির কিছু জায়গার খুঁটি উঠে ফেলেছে। তারা ধারণা করে যে এই কাজগুলো গুরুরই হবে। এদিকে গুরু বাড়িতে গোসল করছিল। তখন গুরুর মামা মান্নু এসে ভাগ্নিকে বাহবা দেয় আর হাতে একটি তাবিজ লাগিয়ে দেয়, কারণ সে সাহস করে এই কাজটি করেছিল। শিবমণি গুরুকে বলে, তুই জানিস নরসিংহাদের বিরুদ্ধে গেলে কি করতে পারে তারা?
গুরু বলে, যা করবে করুক, আমিও এমনি এমনি ছেড়ে দেব না। তোমাদের মতো ভীরু লোকদের কারণে ওরা আজ এত বার বেড়েছে। হক এমনি এমনি পাওয়া যায় না, আদায় করে নিতে হয়। গুরু খাবার না খেয়েই চলে যাচ্ছিল। পার্বতী বলে, খেয়ে যা। গুরু বলে, ওনাকে খাওয়াও, খেয়ে দে যদি একটু সাহস হয়। শিবমণি পার্বতীকে বলে, ওর বাহাদুরি দেখলে মাঝে মাঝে আমার ভয় লাগে, তুমি ওকে একটু বুঝিও। চিন্তাকে ঘরে বসে থাকতে দেখে শিবমণি বলে, স্কুলে যাসনি কেন? যা স্কুলে যা। চিন্তা বলে, আমি স্কুলে যাব না, আমার কুকুর মারা গেছে। শিবমণি বলে, মারা গেছে তাতে কি হয়েছে? পার্বতী তখন চিন্তাকে বলে, তুই একা না, আমরাও কষ্ট পাচ্ছি। ও আমাদের সন্তানের মতো ছিল, মন খারাপ করিস না, আমাদের তো আরও একটা কুকুর আছে। চিন্তা এবার বলল, এই মা, তুমি কিভাবে বললা একটা মারা গেছে তো কি হয়েছে, আরেকটা আছে? আজ ভাইয়া মারা গেলে কি বলবা আমি আছি, বা আমি মারা গেলে কি বলবা ভাইয়া আছে? কি বললাম মা এটা? চিন্তা তখন তার বাবাকে উদ্দেশ্য করে বলে, এই ভীতু লোকটা ভাইয়াকে সাপোর্ট না করে ওই লোকগুলোকে সাপোর্ট করছে। পার্বতী চিন্তাকে বলে, বাবার সাথে এইভাবে ব্যবহার করতে নেই। পার্বতী শিবমণিকে বলে, চিন্তা তার কুকুর মারা যাওয়ার কারণে একটু বেশিই কষ্ট পেয়েছে, তাই কিছু মনে করো না। শিবমণি বলে, যে চিন্তা কষ্ট পাচ্ছে কুকুর মরেছে তাই, আর আমি খুশি হয়েছি শুধু কুকুরেই মারা গিয়েছে, আর অন্য কিছু হয় নাই। অন্য কিছুও তো হতে পারত। নরসিংমার ছেলে রাজেশ কুয়া থেকে মোটর দিয়ে পানি তুলছে। পার্বতী সেখানে গিয়ে বলে, তোরা মোটর দিয়ে পানি তুলে নিলে আমাদের ক্ষেত কি হবে, কিভাবে ক্ষেত বা ফসল করব? রাজেশ তখন বলে, বেশি কথা বললে কেটে ফেলব। পার্বতী তখন রেগে গিয়ে একজনের গলায় কাঁচি ধরে, আর চিন্তাকে বলে, তোর ভাইকে ডেকে নিয়ে আয়। গুরু এসে দেখতে পায় রাজেশ তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তখন রাগে সবাইকে মারতে শুরু করে গুরু, বিশেষ করে রাজেশের অবস্থা খারাপ করে দেয়। এরপর রাতের বেলা গুরু ও চিন্তা একটি দোকানে গিয়েছিল। তখন সেখান থেকে পুলিশ এসে গুরুকে ধরে নিয়ে যায়। চিন্তা বাড়ি এসে ঘটনাটা জানায়। পরদিন শিবমণি পঞ্চায়েতের কাছে যায় আর বলে তার ছেলে গুরুকে ছাড়ানোর জন্য, কারণ নরসিংমা তার ছেলেকে মারার জন্য পুলিশের কাছে কেস করে দিয়েছে। গ্রাম পঞ্চায়েতের কাছে শিবমণি বলে, গুরুর মায়ের গায়ে হাত তোলার পরেই তো গুরু আপনার ছেলেকে মেরেছে, আর ওই কুয়া আমাদের দুজনেরই ব্যবহার করার কথা ছিল। চুক্তি অনুযায়ী ওই কুয়ার মালিক যে ছিল তার সাথে আমার কথা হয়েছে, আমরা দুজনেই কুয়া সমানভাবে ব্যবহার করব। কিন্তু নরসিংমার ছেলে রাজেশ জোর করে দখল করে মোটর দিয়ে পানি তুলছিল এবং কুয়ার পাশে কাঁটা তারের বেড়া দিয়েছে। বাধা দিয়ে তো আমরা কোনো অন্যায় করিনি। তখন নরসিংমা শিবমণিকে তার 3 একর জমি বিক্রি করে দিতে বলে এবং এও বলে, তুমি যত টাকা চাও আমি দিব। কিন্তু শিবমণি বলে, আমার বউকে তার ভাই এই জমিগুলি উপহার দিয়েছিল, আমি কিভাবে এই জমি বিক্রি করব? আর তাছাড়া এই জমি দিয়েই আমার সংসার চালাই, ওই জমিটা যদি আমি বেচে দেই তাহলে আমি কি করে খাব? তখন শিবমণি পঞ্চায়েতকে বলে, সে অন্য কিছু নিতে চাইলে আমি সেটা দিতে রাজি আছি, কিন্তু জমিটা আমি বিক্রি করতে পারবো না। তখন পঞ্চায়েত নরসিংমাকে বলে অন্য কিছুর বদলে তার ছেলেকে ছাড়ানোর জন্য। নরসিংমা তখন পঞ্চায়েতের কথার চাপে পড়ে শর্ত দেয়, যদি শিবমণি তার ছেলের পা ধরে ক্ষমা চায় তাহলে গুরুকে সে ছাড়ার ব্যবস্থা করবে। কথা মতো শিবমণি রাজি হয়। এমনকি সে গ্রামের মানুষের সামনে রাজেশের পা ধরে ক্ষমা চায়। কিন্তু রাজেশ বলে, শুধু আমার পা ধরলে হবে না, পুরো গ্রামের সামনে আমাকে বেইজ্জতি করেছে, তাই গ্রামের সবার পা ধরতে হবে। ছেলেকে ছাড়াতে উপায় না পেয়ে শিবমণি সবার বাড়ির সামনে যায় এবং একে একে সবার পায়ের সামনে পড়ে ক্ষমা চাইতে থাকে। এদিকে চিন্তা দেখতে পেয়ে তার মাকে গিয়ে বলে তার বাবা কি করছে। পার্বতী শিবমণিকে ছুটে এসে অনেক বকাঝকা করে। পার্বতী বলে, ওরা বলল আর তুমি রাজি হয়ে গেলে সবার পায়ে পড়ার জন্য? ভাইয়া আর তুমি যা সম্মান কামিয়েছিলে তা সব মাটিতে মিশে গেল। তখন শিবমণি বলে, ওর যদি কিছু হয়ে যেত তখন কি করতি সম্মান দিয়ে? শিবমণি বলে, গুরু বাড়ি ফিরেছে? পার্বতী বলে, না,
ভাইয়া আনতে গিয়েছে, থানায় বসিয়ে রেখেছে। রাতের বেলা মান্নু একটি সাইকেলে করে গুরুকে নিয়ে আসে। দেখেই বোঝা যাচ্ছিল পুলিশ তাকে উত্তম মধ্যম দিয়েছে। শিবমণি বলে, এ গুরু, পুলিশ মেরেছে অনেক, তাই না? গুরু বলে, না বাবা, কিছুই হয়নি। শিবমণি বলে, তোর বাবা জানে পুলিশ থানায় কি করে। আমি তোর জন্য কিছুই করতে পারলাম না রে। তখন গুরু বলে, নরসিংমার ছেলে আর তার বন্ধুদের মেরেছি, তার বদলে এতটুকু তো সহ্য করতেই হবে। তখন এই শিবমণি বমি করে দেয়। গুরু হাত দিয়ে নিয়ে বাইরে গিয়ে চিন্তাকে ডেকে বলে পানি দেওয়ার জন্য। তখন চিন্তা এসে বলে, ভাইয়া জানো আজ কি করেছে সে? নরসিংমা বলেছিল গ্রামের সকল লোকের পা ধরে ক্ষমা চাইতে, তাহলে তোমাকে ছেড়ে দেবে। গুরু তখন রেগে গিয়ে তার বাবাকে বলে, চিন্তা যা বলছে তা কি সত্যি? এদিকে নরসিংমা তার পরিবারের সাথে মুভি দেখছিল। তখন গুরুকেও দেখা যায়। সেখানে নরসিংমা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়। একাই ছিল সে। ওয়াশরুমে গেলে সেখানে গুরু ঢুকে পড়ে। গুরু তখন নরসিংমাকে থাপ্পড় দিয়ে বলে, তোর ছেলে আমার মাকে মেরেছে, তাই আমি তোর ছেলেকে মেরেছি, হিসাব বরাবর ছিল। তাহলে বাবাকে দিয়ে এটা করালি কেন? নরসিংমা লোক ডাকতে চেষ্টা করলে তখন গুরু বলে, ডাক ডাক, সবাইকে ডেকে বল তুই মার খেয়েছিস। তারপর গুরু তার স্যান্ডেল দিয়ে আরো কয়েকটা মেরে চলে যায়। যাওয়ার সময় বলে যায়, যা গিয়ে সবাইকে বল শিবমণির ছেলে গুরু এসে তোকে স্যান্ডেল দিয়ে মেরে গেছে, তখন বুঝবি আসল অসম্মান কাকে বলে। গুরুর এই অপমান সহ্য করতে পারছিল না নরসিংমা, কাউকে বলতেও পারছিল না ঘটনাটি। নরসিংমা তার ছেলের উপর রেগে যায়। ওই দিন যদি ওকে মেরে ফেলতি তাহলে আজ এই দিন দেখতে হতো না। তখন ভেঙ্কাটেশ নরসিংমাকে বলে, ভাইয়া তুমি শুধু নির্দেশ দাও, দেখো কি করি। নরসিংমা তখন ভেঙ্কাটেশকে বলে, এমনভাবে মারবি যেন ওর সৎকারও করতে না পারে। শরীর থেকে মাথাটা আলাদা করে এই কয়লার মধ্যে পুড়িয়ে ফেলবি। এদিকে গুরু চিন্তাকে নিয়ে ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল আর বলছিল নরসিংমার সাথে সে কি করেছিল। গাছের নিচ দিয়ে যেতেই গুরুকে গলায় ফাঁস দিয়ে তার উপর আক্রমণ করে কিছু লোক। এই লোকগুলো ছিল ভেঙ্কাটেশের লোক। তখন গুরু চিন্তাকে পালিয়ে যেতে বলে। চিন্তা দেখতে পায় তার সামনেই গুরুকে কিভাবে হত্যা করছে। চিন্তা দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয় ততক্ষণে সবাই এসে দেখে কিছুই নাই। চিন্তা বোঝাতে চেষ্টা করে এখানে কি ঘটেছে, কিন্তু গুরুর কোনো খোঁজ পাওয়া যায় না। হঠাৎ গাছের ডালে রশির দাগ দেখতে পায় শিবমণি। চিন্তা যে রশির কথা বলছিল এটি তারই দাগ দেখা যাচ্ছিল। এরপর তারা থানায় যায় কমপ্লেন করতে, কিন্তু ইন্সপেক্টর বলে, তোমার ছেলে পুরো গ্রাম মাথায় করে রাখে, আর তোমার ছেলেকে কে মারতে যাবে? কেউ কি দেখেছে? মান্নু বলে, ও দেখেছে। তখন চিন্তামণিকে পুলিশ বলে, তোমার ভাই গ্রামের কোনো মেয়েকে নিয়ে পালিয়েছে, দেখো। শিবমণি বলে, দেখেন ওর বিয়ে ঠিক করে দিয়েছি আমরা, তাহলে ও এটা কেন করবে? পুলিশ কোনোভাবেই কমপ্লেন নিতে চাচ্ছিল না। শিবমণি পুলিশকে বলে, আমাদের মনে হচ্ছে আমাদের ছেলেকে কেউ মেরে দিয়েছে, আর আপনারা কমপ্লেন নিতে চাচ্ছেন না। এরপর বাধ্য হয়ে পুলিশ শিবমণির কমপ্লেন নেয়। এদিকে বাড়িতে পার্বতী চিন্তাকে বলে, তোর ভাই কাল রাতে বাড়ি ফিরেনি, আর তুই এখানে বসে আছিস, তোর বাবা কোথায়? চিন্তা বলে, মামা নিয়ে গেছে বাবাকে। পার্বতী এখনো কিছু জানতে পারেনি। পার্বতী দেখে আকাশে শকুন উঠছে, আর শকুনগুলো অনেক ডাকাডাকি করছিল। এদিকে মান্নু পুলিশকে একটি জায়গা দেখিয়ে দিচ্ছে। শিবমণি দৌড়ে একটি বরের কাছে যাচ্ছিল। কুকুরেরা ছিন্ন ভিন্ন করে ওই বরের নাড়িবুড়ি খাচ্ছিল। শিবমণি কাছে যেতেই বুঝতে পারে এটি তারই ছেলের লাশ। সে তাড়াতাড়ি তার পরনের লুঙ্গি খুলে বডিতে ঢেকে দেয় এবং কাঁদতে শুরু করে। পার্বতী এলে শিবমণি দেখতে দিচ্ছিল না, কারণ বডির সাথে মাথা ছিল না। পার্বতী এটা দেখেই সেন্সলেস হয়ে যায়। পার্বতীর সেন্স আসলে সে বলে, মাথা কোথায়? এটা আমাদের ছেলে না, এটা আমাদের ছেলে হতেই পারে না। শিবমণি বলে, সবাই বলছে এটাই আমাদের ছেলে। পুলিশ বডি থানায় নিয়ে গেলে মান্নু ইন্সপেক্টরকে বলে, আমাদের কাল রাতেই সন্দেহ হয়েছিল, লাশ ময়লার ভাগাড়ে পাওয়া গেছে, এটা নরসিংমার কাজ হবে। ইন্সপেক্টর বলে,
তোমার ভাগ্নের মিসিং কেস আলাদা, আর যে লাশ পাওয়া গেছে তার কেস আলাদা। যতক্ষণ লাশের মাথা পাওয়া না যায় ততক্ষণ পর্যন্ত কিছু বলতে পারবো না। শিবমণি পুলিশকে বলে, স্যার, আমার ছেলেকে খুঁজতে না পারেন, কমপক্ষে ওর শরীরটা দিয়ে দেন, অন্তত শরীরটার সৎকারটা করি আমরা। পুলিশ বলে, আমি এটা দিতে পারবো না, এটা আইনের বাইরে। এরপর বাড়িতে এসে শিবমণি গুরুর কাপড় চোপড় ঝালিয়ে দেয়। তখন চিন্তা একটি শার্ট নিজের কাছে রেখে দেয়। রাতে ঘুম থেকে উঠে বাইরে যায় পার্বতী। সে ভাবে গুরু হয়তো আওয়াজ করছে। পরদিন পার্বতী গুরুকে খুঁজতে বের হয়। সে কিছুতেই বিশ্বাস করছিল না তার ছেলে গুরু মারা গেছে। এদিকে শিবমণি মাতাল হয়ে রাস্তায় পড়েছিল দেখে মান্নু সাইকেলে করে তুলে নিয়ে যায় বাড়িতে। বাড়িতে চিৎকার করে কান্না করতে থাকে শিবমণি। কাঁদতে কাঁদতে বলে, ছবি তুললে নাকি আয়ু কমে যায়। তাই গুরু ওই দিন ছবি তুলল না। ছবি না তুলেই চলে গেল। গুরুর একটি ছবিও নেই, আর চেহারাও কি আমি ভুলে যাব? শিবমণি তখন বলে, ছেলে মেয়ের থেকে বেশি দিন বেঁচে থাকা বাবা মায়ের জন্য অভিশাপ। এদিকে দেখা যায় গুরুর জন্য দেখা পাত্রীকে বিয়ে করে নিয়ে যাচ্ছে নরসিংমার ছেলে রাজেশ। বাড়িতে গিয়ে পার্বতী দেখে সবাই গুরুর শ্রাদ্ধ করাচ্ছে। পার্বতী নিষেধ করলে মান্নু বলে, দেখ পার্বতী, ও আমারও ভাগ্নে ছিল, আমি ওইটা মেনে নিতে পারছি না, কিন্তু এটাই সত্যি। পার্বতী তখন বলে, এটাই যদি সত্য হয় তাহলে তোমরা এখনো কি করছো? যারা এটা করেছে তারা তো খুশিতে ঘুরে বেড়াচ্ছে। আগে নরসিংমার শ্রাদ্ধ হোক, তারপর আমার ছেলের। এটা বলে গুরুর ছোট ছবিটি তুলে রাখে সে। এরপর শিবমণি আর মান্নু একটি জায়গায় গিয়ে মদ খেতে থাকে। তখন মান্নু বলে, পার্বতীর এই কষ্ট আমি আর দেখতে পারছি না, চল নরসিংমাকে মেরে ফেলি। শিবমণি বলে যে চলে গেছে, সে আর ফিরে আসবে না। আমার 2 সন্তান ও স্ত্রী রয়েছে, আমাকে ওদের খেয়াল রাখতে হবে। মান্নু বলে, ও দিনরাত কান্না করে। শিবমণি বলে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। চিন্তা ঘরে ফিরে লাইট জ্বালাতেই তার ছোট বোন বলে, ভাইয়া, আমার অনেক ক্ষুধা লেগেছে। চিন্তা বলে, তো যা খেয়ে নে। তার ছোট বোন বলে, আজ মা কিছু রান্না করেনি। তখন চিন্তা তাকে দোকানে নিয়ে যায় এবং অনেক খাবার কিনে দেয়। এদিকে পার্বতী ঘরে বসে কান্না করছিল। এভাবে দিন যেতে যেতে একদিন বছর পার হয়ে যায়। এরপর একদিন সকালে পার্বতী চিন্তাকে টাকা দিয়ে বলে, বাজারে যা, পূজার জন্য এই সরঞ্জামগুলো নিয়ে আয়। তখন চিন্তা বলে, এই পূজার সরঞ্জাম দিয়ে তুমি কি করবে? মা বলে যে চলে গেছে, সে আর ফিরবে না, অন্তত ওর পূজা তো করতে হবে। পার্বতী এখন মেনে নিয়েছে তার ছেলে আর ফিরবে না। তারপর চিন্তা তার মাকে বলে, পাশের বাড়ির রেণুকাল চলে যাবে, দেখা করে আসি। গুরুর সেই শার্টটি পরা ছিল চিন্তার গায়ে। চিন্তা তার কুকুর গৌরীকে বলে, অন্য কেউ যদি তোর খাবার দেয় খেয়ে নিস। চিন্তা একটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল। পার্বতী জানতে চায়, চিন্তা, তোর ব্যাগে কি? চিন্তা বলে, কিছু না মা। এদিকে অনেক সময় সে না আসাতে পার্বতী শিবমণিকে বলে, চিন্তা বাড়ি ফিরেনি। ও বলেছিল বন্ধুর বাড়ি যাচ্ছে, কিন্তু আমি ওখানে গিয়ে শুনলাম যে ওর বন্ধু 2 দিন আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। সব সময় যেখানে যায় কুকুরটাকে সাথে নিয়ে যায়, আজ কুকুর বেঁধে রেখে গেছে। আরও সঙ্গে যে ব্যাগটা নিচ্ছিল, আমার মনে হয় ব্যাগের মধ্যে কিছু আছে। পার্বতীর কথা শুনে শিবমণি বের হয়ে পড়ে চিন্তাকে খুঁজতে। এদিকে দেখা যায় চিন্তা বাজারে গিয়ে নরসিংমাকে ফলো করছিল। শিবমণি চিন্তাকে খুঁজতে বের হয়ে জানতে পারে বাজারে তাকে দেখা গেছে। শিবমণি দেখতে পায় নরসিংমা একা ছিল, আর তখনই চিন্তা তাকে মারতে যাচ্ছিল। এটা দেখে শিবমণি কারেন্টের তারে একটি লাঠি ছুঁড়ে মারলে চারদিক অন্ধকার হয়ে যায়। কিন্তু ততক্ষণে নরসিংমাকে কুপিয়ে দিয়েছে চিন্তা। নরসিংমার লোক তাকে ধরতে গেলে পালানোর সময় ব্যাগ থেকে বোম বের করে মারে এবং পালিয়ে যায়। আর এদিকে নরসিংমা ঘটনাস্থলে মারা যায়। অন্যদিকে দেখা যায় শিবমণি তাড়াতাড়ি ঘরে ফিরে পার্বতীকে সবকিছু গুছিয়ে নিতে বলে এবং বলে, তোর ছেলে সবাইকে সমস্যায় ফেলেছে। চিন্তা নরসিংমাকে মেরে দিয়েছে, আমি ভাবতাম বাচ্চা ছেলে, এখন এত বড় ঘটনা ঘটিয়ে ফেলেছে। শিবমণি দ্রুত জমির কাগজ, টাকা পয়সা, গয়নাগাটি যা কিছু ছিল সবকিছু গুছিয়ে নিয়ে বের হতে থাকে। তখন পার্বতী বলে, এই কাজ তোমাদের করা উচিত ছিল, তোমরা যদি করতে আজকে আমার ছেলেকে এই কাজ করতে হতো না। তখনই চিন্তা বাড়িতে ফিরে এবং মান্নু গিয়ে বলে, এটা তুই কি করলি?
চিন্তা বলে, আমি বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? শিবমণি এসে তাকে মারতে থাকে এবং বলে, এটা করার আগে পরিবারটার কথা একবারও চিন্তা করলি না? চিন্তা বলে, আমি জানি নিজেকে কিভাবে বাঁচাতে হয়। আমি শুধু মাকে শেষবারের মতো দেখতে এসেছি। মায়ের কান্না আমি সইতে পারছিলাম না। শিবমণি আর মান্নু তখন চিন্তাকে বাঁচানোর চেষ্টা করে। মান্নু বলে, চিন্তাকে নিয়ে জঙ্গলে লুকিয়ে পড়, আমি পার্বতীকে কোথাও রেখে আসি। মামলা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমরা দূরে লুকিয়ে থাকবো। একসময় মামলা ঠান্ডা হলে আমরা ফিরে আসব। এরপর সবাই আলাদা আলাদা জায়গায় লুকিয়ে থাকে। শিবমণির মূল উদ্দেশ্য ছিল তার পরিবারকে বাঁচানো। এদিকে জঙ্গলে যারা গুরুকে মেরেছিল তারা শিকার নিয়ে যাচ্ছিল। তখন এক ব্যক্তি এসে জানায়, নরসিম্মাকে মেরে বাপ ছেলে এই জঙ্গলেই লুকিয়ে আছে। সকালের মধ্যে তাদের ধরে নিয়ে যেতে হবে। এরপর তারা কুকুর নিয়ে জঙ্গলে তল্লাশি শুরু করে। শিবমণি চিন্তাকে একটি দা দিয়ে বসতে বলে, কারণ সে একটু ঘুমোবে। শিবমণি চলে গেলে চিন্তা আগুন জ্বালানোর চেষ্টা করে। আলোর ঝলকানি দেখে লোকগুলো বুঝতে পারে তারা আশেপাশেই আছে। সঙ্গে সঙ্গে শিবমণি এসে আগুন নিভিয়ে দেয় এবং বলে, কখনো আগুন জ্বালাবি না। তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। লোকগুলো এসে না পেয়ে বলে, রাত দিন এক করে খুঁজলেও তাদের ধরা সম্ভব হবে না। ওই ছেলের কুকুর নিয়ে খুঁজতে হবে। এরপর শিবমণি আর চিন্তা অন্য জায়গায় গিয়ে আশ্রয় নেয়। এদিকে নরসিংমার লোক পার্বতীকে খুঁজতে যায়। ভাগ্যক্রমে পার্বতী তার মেয়েকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু তারা মারি চাচা ও তার স্ত্রীকে অনেক মারধর করে। পরদিন সকালে মান্নু এসে শিবমণি ও চিন্তার সাথে একটি ক্ষেতে দেখা করে। মান্নু বলে, পার্বতীকে মারি চাচার বাড়িতে রেখে এসেছি। পুলিশের কাছে মামলা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে গয়না আর টাকা চুরি করে নরসিম্মাকে মেরে ফেলেছে। শিবমণি বলে, সত্যি হলো আমরা আমাদের সম্মান আর জীবন বাঁচাতে ওই ব্যক্তিকে মেরে দেওয়ার চেষ্টা করছিল। এদিকে কুকুর নিয়ে আবার খোঁজা শুরু হয়। শিবমণি চিন্তাকে একটি গাছের নিচে বসিয়ে রেখে মারি চাচার খোঁজে যায় এবং বলে, এই গাছ থেকে কোথাও যাবে না। শিবমণিকে কেউ এসে জানায়, নরসিম্মার লোকজন এসে মারি চাচাকে অনেক মারধর করেছে। তারা এখন হাসপাতালে। পার্বতীকে আগে বের করে দিয়েছিল। শিবমণি বলে, আমি চাচার কাছে ক্ষমা প্রার্থী। আমাদের জন্য তাদের এই অবস্থা। সে পরিবারের চিন্তায় ভেঙে পড়ে। এদিকে চিন্তা প্রাণীর আওয়াজ শুনে এগিয়ে যায়। অন্যদিকে লোকগুলো কুকুর নিয়ে তাকে খুঁজছিল। শিবমণি ফিরে এসে চিন্তাকে না পেয়ে খুঁজতে থাকে। হঠাৎ দূরে ধোঁয়া দেখতে পায়। সেখানে গিয়ে দেখে চিন্তা একটি খরগোশ পোড়াচ্ছে। চিন্তা বলে, বাবা দেখো কি পেয়েছি, খাবারটা দারুণ হবে। শিবমণি রেগে বলে, একদিন না খেয়ে থাকলে মরতিস না। তোর মা আর বোন কোথায় জানি না। তোর ভাই মারা গেছে, আমরা পালাচ্ছি, আর তুই খাবার নিয়ে পড়ে আছিস। সে আগুন নিভিয়ে দেয় এবং চিন্তাকে মারধর করে। চিন্তা রেগে যায় এবং বলে, তুমি চলে যাও, আমি একাই নিজেকে রক্ষা করতে পারবো। আমি অনেক বোমা বানিয়ে রেখেছি। শিবমণি বলে, তোর ভাইও এমন বলতো, এই জন্য আজ সে নেই। চিন্তা বলে, তুমি কি করতে পেরেছো? সবার পায়ে পড়েও তো আমার ভাইকে বাঁচাতে পারোনি। আমার ভাই ভীতু ছিল না। ভাইয়ার জায়গায় তুমি মরে গেলেও আমরা শান্তিতে থাকতাম। এরপর চিন্তা শিবমণিকে রেখে চলে যায়। কুকুর তাকে খুঁজে পায় এবং দৌড়ে কাছে যায়। চিন্তা বলে, কিরে গৌরী, তুই আমার কাছে এলি কিভাবে? তখনই দেখে লোকজন অস্ত্র নিয়ে দৌড়ে আসছে। চিন্তা ব্যাগ থেকে বোম বের করে ছুঁড়ে মারে। এরপর শিবমণির এক ভয়ঙ্কর রূপ দেখা যায়। সে চিন্তাকে বাঁচাতে সবাইকে আক্রমণ করে এবং দা দিয়ে একের পর এক সবাইকে কোপাতে থাকে। শিবমণিও আহত হয়। একসময় চিন্তা বলে, বাবা, এই লোকটাই আমার ভাইয়াকে মেরেছিল। শিবমণি তাকে মারতে গিয়ে থেমে যায় এবং বলে, তোকে আমি মেরে আমার পরিবারকে সমস্যায় ফেলবো না, কিন্তু আমার পরিবারের দিকে কেউ তাকালে আমি তাকে মেরে ফেলবো। এরপর সে বলে, তুই ভাবছিস আমি কেন ওকে ছেড়ে দিলাম? আমারও ইচ্ছে ছিল মেরে ফেলি, কিন্তু আমার রাগ আগেও আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। ফ্ল্যাশব্যাক শুরু হয়। শিবমণি আগে কৃষক ছিল। যুবক বয়সে সে মদ তৈরি করত। তার মদের খুব চাহিদা ছিল। দূর দূর থেকে মানুষ আসতো। তার মালিক অনেক টাকা রোজগার করত এবং তাকে অনেক সম্মান করত। সে নিচু জাতির হলেও মালিক তাকে ছেলের মতো দেখত। একদিন মালিক বিশ্বনাথ হিসাব নিকাশের জন্য পান্ডে নামে একজনকে রাখতে চায়। বিশ্বনাথ বলে, অজানা একজনকে কিভাবে রাখি? শিবমণি বলে, সে আপনার স্ত্রীর দূর সম্পর্কের আত্মীয়। এরপর পান্ডেকে রাখা হয়। পান্ডে বলে, তুমি আমাকে বড় উপকার করলে, আমার পরিবারকে না খেয়ে থাকার হাত থেকে বাঁচালে। এই উপকার আমি ভুলব না। এরপর দেখা যায় পান্ডে বিশ্বনাথের বিশ্বাস অর্জনের জন্য তার জুতা পরিষ্কার করছে। আস্তে আস্তে সে নিজে না করে অন্য লোক দিয়ে কাজ করানো শুরু করে এবং ভালো কাপড় পরতে শুরু করে। বিশ্বনাথ অবাক হয়ে যাচ্ছিল তার কারবার দেখে। বিশ্বনাথ বলে, এখানে না থেকে মিলে যাও, গিয়ে হিসাব নিকাশ রাখো। এ হচ্ছে শিবমণির বড় ভাই শম্ভু। সে জমিদারের বিরুদ্ধে আন্দোলন করছিল।
কারণ জমিদাররা জোরপূর্বক গরিবদের জমি দখল করে নিচ্ছিল। শম্ভু একজন অ্যাডভোকেট নিয়ে কালেক্টরের অফিসে আইনি লড়াই লড়ছিল, কারণ বিশ্বনাথ গরিবদের ২৬৫০ একর জমি জোরপূর্বক দখল করে রেখেছে, যা ইংরেজরা গরিব কৃষকদের চাষ করতে দিয়েছিল। বিশ্বনাথ কোনোভাবেই সমঝোতা করতে রাজি হচ্ছিল না, তাই শম্ভুরা কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশ্বনাথ জানতে চায় ওই উকিলকে কে আনলো। পাণ্ডে জানায় শিবমণির বড় ভাই শম্ভুই এনেছে। বিশ্বনাথ বলে যেই হোক, সময় এলে ব্যবস্থা নিবে। শিবমণি বাড়ির বাচ্চাদের নিয়ে মুভি দেখতে যাচ্ছিল। সে পাণ্ডেকে বলে তার বেতন থেকে ১০০ টাকা দিতে। পাণ্ডে তখন বলে যখন তখন টাকা চাইলে দেওয়া যাবে না, এখন টাকা দিতে পারবো না। শিবমণি বলে সবার সাথে বেশি ভাব নিস না, আমার টাকা তুই আমাকে দিবি, আমার খাতা থেকে দে। পাণ্ডে বলে না, আমি দিতে পারবো না, যেহেতু না বলেছি তাহলে দিতে পারবো না। তখন শিবমণি রেগে যায় এবং পাণ্ডেকে মারধর করতে থাকে। শব্দ পেয়ে বিশ্বনাথ এসে বলে তোর টাকা লাগলে আমাকে বলবি, তোর যা সমস্যা আমাকে বলবি, ওর সাথে ঝামেলা করিস না, তুই বল, আমি ওকে চাকরি থেকে বের করে দেই। শিবমণি বলে না থাক, ভবিষ্যতে যেন আমার সাথে এরকম ভাব না করে, আপনি ওকে বলে দেবেন। এই মেয়েটি হচ্ছে মুনিয়া, শিবমণির ফুফাতো বোন। মুনিয়ার মা বাবা মারা যাওয়ার পর থেকেই সে শিবমণিদের সাথেই থাকে এবং গ্রামের একটি স্কুলে পড়াশোনা করে। মুনিয়া শিবমণিকে অনেক পছন্দ করে। একদিন শিবমণির জন্য পাত্রী দেখতে একটি বাড়িতে যাওয়া হয়। পাত্রীপক্ষ শিবার মদ বানানোর কথা জেনে বিয়েতে মানা করে দেয়। এতে মুনিয়া অনেক রেগে যায়। বাড়িতে এসে শিবমণির মাকে বলে মা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল আমার ১৮ বছর হলে ভালো ছেলে দেখে বিয়ে দেবে, আর তোমরা তোমাদের ছেলের বিয়ে দিচ্ছ। ওই মেয়েটা আমাদের অপমান করেছে, কিন্তু আমি তো আছি, আমি শিবমণিকে বিয়ে করতে রাজি। মুনিয়া শিবমণিকে জানিয়ে দেয় যে সে তাকে বিয়ে করতে চায়। এরপর শিবমণি সিদ্ধান্ত নেয় সে আর মদ বানাবে না, ভাইয়ের সাথে থেকে কাজ করবে। আস্তে আস্তে শিবমণি ও মুনিয়ার মধ্যে ভালোবাসার জন্ম নেয়। একদিন বাড়ির সবাই মেলা থেকে ফেরার পথে মুনিয়ার পায়ে কাঁটা ঢুকে যায়। তখন শিবমণি মুচির কাছে গিয়ে মুনিয়ার জন্য একজোড়া জুতা বানায়। এখানে বলে রাখা ভালো, এই সমাজের নিচু জাতের মানুষদের জুতা পরা নিষেধ ছিল। শিবমণি জুতা এনে দিলে মুনিয়া অনেক খুশি হয় এবং সেই জুতা পরেই একদিন স্কুলে যায়। পরে শিবমণি বাড়িতে ফিরলে তার ভাবি এসে বলে কেন তুই এটা করলি, কি দরকার ছিল মুনিয়াকে জুতা এনে দেওয়ার, মা বাপ ছাড়া মেয়েটা কি দোষ করেছিল। শিবমণি ঘরের ভিতরে গিয়ে মুনিয়ার কাছে জানতে চায় কি হয়েছে। মুনিয়া তখন বলে আমি স্কুল থেকে ফিরছিলাম, তখন পাণ্ডে তার লোকজন নিয়ে এসে আমাকে জুতা খুলতে বলে, আমি খুলিনি, তারা জোর করে আমার জুতা খুলিয়ে আমার মাথায় দিয়ে পুরো গ্রাম ঘুরিয়েছে। আমি জুতা পরেছি বলে তারা আমাকে খুব জোরে মেরেছে। আমার অনেক কষ্ট হচ্ছিল, খুব লজ্জাও লাগছিল। সারা গ্রামের মানুষ আমাকে কিভাবে দেখছিল, এখন আমি কিভাবে বের হব। মুনিয়ার সব কথা শুনে শিবমণি অনেক রেগে যায়। সে পাণ্ডে ও তার সহযোগীদের বেদম মারধর করে এবং ওই জুতোটাই দিয়ে তাদের জুতা পেটা করে। বাজারের মধ্যে একটি গাছের সাথে সবাইকে বেঁধে রাখে। খবর পেয়ে বিশ্বনাথ এসে শিবমণিকে থাপ্পড় মেরে বলে তোর যা ইচ্ছা তাই করবি, একটু আশকারা দিয়েছি তাই মাথায় চড়ে বসেছিস। তখন শিবমণি বুঝতে পারে তার কাজের জন্যই তাকে ব্যবহার করা হয়েছে। এরপর বাড়িতে ফিরলে শিবমণির বড় ভাই শম্ভু তাকে বোঝায় আর কৃষকদের হয়ে লড়তে বলে। পরদিন শিবমণি সবাইকে জুতা পরিয়ে স্কুলে নিয়ে যায়। রাতে অ্যাডভোকেট এসে কৃষকদের সাথে কথা বলে এবং তাদের আন্দোলন চালিয়ে যেতে বলে। তারা কিছু ব্যানার এবং ফেস্টুন তৈরি করে এবং গ্রামের সব জায়গায় এগুলো লাগিয়ে দেয়। সকালবেলা পাণ্ডে এগুলো দেখতে পেয়ে তার লোকদের নিয়ে সবগুলো ফেলে দেয়। এরপর বিশ্বনাথ প্ল্যান করে পুলিশকে বলে সবার আগে ওই উকিলকে গ্রেপ্তার করতে হবে আর সবাই কিছু লোক রাখতে হবে। সবাই উকিল না আসায় শম্ভু বক্তব্য দিচ্ছে, তখন পুলিশ এসে বলে তোমরা কি সবার জন্য পারমিশন নিয়েছো? শম্ভু বলে হ্যাঁ স্যার, আমরা পারমিশন নিয়েছি। পুলিশ পারমিশনের কাগজ দেখতে চাইলে শম্ভু শিবমণিকে বাড়িতে পাঠায় পারমিশনের কাগজ আনতে। অন্যদিকে সভায় বিশ্বনাথের লোকজন শম্ভুকে ও কিছু গ্রামবাসীকে ছুরিকাঘাত করে। এ খবর পেয়ে শিবমণি সেখানে ছুটে যায় এবং দেখতে পায় বিশ্বনাথের লোকজন শম্ভু এবং অনেককে আহত করেছে। শম্ভু সেখানেই মারা যায়। শিবমণি ধোঁয়া দেখতে পেয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখতে পায় বাড়িতে আগুন দিয়ে সবাইকে পুড়িয়ে মারা হয়েছে। মুনিয়া তখনও জীবিত ছিল। মারা যাওয়ার আগে মুনিয়া শিবমণিকে বলে পাণ্ডেকে আমি দেখেছি, আমার অনেক কষ্ট হচ্ছে। শিবমণি এ জন্মে তোমার হতে পারলাম না, আগামী জন্মে আমি তোমারই হব।
শিবমণি সহ্য করতে না পেরে পান্ডাকে মারতে বিশ্বনাথের বাড়িতে যায় এবং একে একে সবাইকে সে হত্যা করে। শিবমণি জানতো এটি বিশ্বনাথেরই কাজ, তাই বিশ্বনাথকেও সে মেরে ফেলে। শিবা এখন পুলিশের হাত থেকে বাঁচার জন্য গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। একদিন একটি গ্রামে গেলে সেখানে মান্নুর সাথে দেখা হয় এবং মান্নু তাকে কিছু খাবার খেতে দেয়। শিবমণি তাকে বলে, আমাকে খাবার না দিয়ে একটি কাজ দাও। মান্নু তাকে কাজ দেয় এবং বাড়িতে নিয়ে যায়। তার বোন পার্বতীকে বলে, ও শিবমণি, ওকে আমি কাজে রেখেছি, ও আমাদের ঘরের কোনায় একটি জায়গায় পড়ে থাকবে। মান্নু ও তার বোন পার্বতীর ভালোবাসায় কৃষিকাজ করে শিবমণির দিন কাটছিল। হঠাৎ গ্রামের মানুষ পার্বতীকে নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করে। তখন মান্নু শিবমণিকে পার্বতীর বিয়ের প্রস্তাব দেয়। তখন শিবমণি তার পুরনো কাহিনী তাদেরকে বলে। পার্বতী বলে, যে তার পরিবারের জন্য এত কিছু করতে পারে সে আমার আর আমার সন্তানদেরও রক্ষা করবে, তাই আমি বিয়ে করতে রাজি। তারপর শিবমণি ওই অ্যাডভোকেটের সাথে দেখা করে এবং তার সাহায্য নিয়ে কোর্টে আত্মসমর্পণ করে। কোর্ট শিবমণির পরিস্থিতি দেখে বুঝতে পারে এবং এটাকে জাতিগত দাঙ্গা হিসাবে নিয়ে শিবমণিকে আরো অনেক কম সাজা দেয়। সাজা ভোগ করে বেরিয়ে শিবমণি পার্বতীকে বিয়ে করে এবং সংসার শুরু করে। এরপর দৃশ্য বর্তমানে চলে আসি। শিবমণি বলে, তোর ভাইকে মারার পর ইচ্ছে করছিল ওদের সবাইকে মেরে ফেলি, কিন্তু আমি আমার পরিবারকে আবারও হারাতে চাই না, তাই চুপ করে সহ্য করেছি। চিন্তামণি এতদিন ভাবতো তার বাবা কোনো কাজের না, কিন্তু সব শোনার পর তার কাছে তার বাবা কোনো হিরোর চাইতে কম না। এরপর একদিন একটি মন্দিরে তাদের পার্বতীর সাথে দেখা হয়। পার্বতী ওই রাতে লুকিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছিল। এরপর সবাই ট্রাকে করে কোথায় যেন যাচ্ছিল। তখন চিন্তা বলে, মা, বাবা অনেক বড় গুন্ডা, তাই না? তখন তার মা তাকে বলে, তোর কি মনে হয়? তা না হলে তোর ভাই আর তোর মধ্যে এত রাগ এবং সাহস কোত্থেকে আসলো? শিবমণি পার্বতীকে বলে, আমি উকিলের সাথে দেখা করে চিন্তাকে বাঁচানোর একটা পথ বের করব, তুমি শুধু কোর্টে গিয়ে দেখা করো। এরপর চিন্তাকে নিয়ে সে বের হয়ে যায়। চিন্তা বলে, বাবা, ওদের সাথে আনলে না কেন? শিবমণি বলে, আমাদের উপর হামলা হতে পারে, আমাদের উপর হামলা হলে ওরা তো বেঁচে থাকবে। শিবমণি তখন চিন্তাকে নিয়ে অ্যাডভোকেট এর বাড়িতে যায়। অ্যাডভোকেট শিবমণিকে দেখে চিনতে পারে এবং বলে, ছেলেকে ভর্তি করাতে নিয়ে এসেছো? শিবমণি বলে, না। তখন অ্যাডভোকেট ঘরে নিয়ে গিয়ে সবকিছু খুলে বলে। অ্যাডভোকেট জানায়, চিন্তার বয়স যেহেতু 15 বছর, তাই ওকে কিশোর শোধনাগারে পাঠানো হবে, আর ওখানের জেলার অ্যাডভোকেটের পরিচিত, তাই ওখানেই ভালো থাকবে। শিবমণি তখন জানায়, আপনি যেহেতু বলছেন তাই হোক। তারপর অ্যাডভোকেট শিবমণি আর চিন্তাকে পরদিন সময় মতো কোর্টে যেতে বলে। পরের দিন পার্বতী তার মেয়েকে নিয়ে কোর্টে পৌঁছে যায় এবং সেখানে ভেঙ্কাটেশের লোক পার্বতীকে দেখে ভেঙ্কাটেশকে ফোন করে জানিয়ে দেয়। পরে ভেঙ্কাটেশের ধারণা করে শিবমণি ও চিন্তা কোর্টে আসবে, তাই সবাইকে নজরে রাখতে বলে। উকিল এসে পার্বতীকে বলে, শিবমণি আর চিন্তা কোথায়? তখন পার্বতী বলে, চলে আসবে, আমাকে তো এখানে আসতে বলেছিল। এদিকে দেখা যায় মান্নু বাস থেকে পুলিশকে দেখতে পায়। পুলিশ চিন্তাকে ধরতে আগে থেকেই কোর্টের সামনে দাঁড়িয়েছিল। শিবমণি চিন্তাকে নিয়ে কোর্টে যাওয়ার সময় কোর্টের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে দেখে তারা লুকিয়ে পড়ে। ভেঙ্কাটেশ ও তাদের সব লোকজনকে নিয়ে নজরে রাখে এবং এও বলে ওরা যেন আজ বাঁচতে না পারে। কোর্টের সময় পেরিয়ে যাচ্ছিল। শিবমণি চিন্তাকে কৌশলে কোর্টে প্রবেশ করানোর সময় ভেঙ্কাটেশ তাদের দেখে ফেলে। তখন শিবমণি চিন্তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পর উকিল অনেক রেগে যায় এবং সে বাড়িতে চলে যায়। উকিল বাড়িতে যেতেই দেখতে পায় শিবমণি আর চিন্তা বাড়ির সামনেই দাঁড়িয়ে অপেক্ষা করছে। তারা উকিলকে পুরো ঘটনা খুলে বলে। ভেঙ্কাটেশ ও তার লোক নজর রাখছিল এবং দেখতে পেলে তাদেরকে মেরেই ফেলত। শিবমণি এও বলে, ভেঙ্কাটেশ আমাদের একটি জমি নিতে চায়, আমি সেই জমি লিখে দেব, আপনি শুধু ইন্সপেক্টরের সাথে কথা বলে আমার ছেলেকে মামলা থেকে বাঁচান। তারপর উকিল রাতে পুলিশ ইন্সপেক্টরের সাথে কথা বলে এবং তাদের সাথে ডিল করতে বলে। কথা মতো পরের দিন গ্রাম পঞ্চায়েতের সামনে শিবমণির সাথে ভেঙ্কাটেশ্বরের চুক্তি হয়। নরসিম্মার মৃত্যুর জন্য শিবমণি তার জমি লিখে দেবে আর পুলিশ মামলাটি তুলে নেবে। শিবমণি এই হত্যার দোষ নিজে নিয়ে জেলে যাবে, কিন্তু তার ছেলেকে কেউ কিছু করবে না। ভেঙ্কাটেশ বলে, ঠিক আছে, তাহলে চিন্তাকে আমাদের পা ধরে ক্ষমা চাইতে বলো। তখন উকিল বলে, বাবা, জমিও দেবে আবার পাও ধরবে? তা হবে না। মূলত ভেঙ্কাটেশ চিন্তাকে এখানে আনার পরিকল্পনা করছিল, কিন্তু শিবমণি চিন্তাকে এখানে কিছুতেই আনবে না।
শিবমণি এখানে আসার আগেই চিন্তাকে এক জায়গায় লুকিয়ে রেখে এসেছিল। তখন ভেঙ্কাটেশ বলে, আমরা আমাদের নামে জমি নিচ্ছি না, আমাদের কাজের লোক ভানুর নামে নিচ্ছি। সব ফর্মালিটি পূরণ হওয়ার পর শিবমণি উকিলকে বলে, এত সহজেই ওরা মেনে নিল? উকিল বলে, আমারও চিন্তা হচ্ছে। তুমি এক কাজ করো, তোমার ছেলেকে নিরাপদ জায়গায় রেখে আমার সাথে এসে দেখা করো। এদিকে যেখানে চিন্তাকে রেখে এসেছিল শিবমণি, সেখান থেকে একটু বের হয় চিন্তা। তখন পণ্ডিত কাকা বলে, বাইরে যেও না, এখানেই বসো। চিন্তা বলে, আমি একটু আশেপাশে থেকে আসছি। শিবমণি মন্দিরে গিয়ে জানতে পারে চিন্তা আশেপাশে কোথাও ঘুরতে গেছে। ঠিক তখনই ভানু এসে শিবমণিকে জমির কাগজ ফিরিয়ে দেয় এবং বলে ভেঙ্কাটেশ চিন্তাকে ধরে নিয়ে গেছে এবং নরসিম্মাকে যেখানে খুন করা হয়েছে সেখানেই চিন্তাকে নিয়ে মারধর করছে। শিবমণি শোনার পর দা হাতে নিয়ে ওই জায়গায় যায়। শিবমণি একে একে সবাইকে মারতে থাকে। চিন্তাকে তাদের থেকে উদ্ধার করতে গেলে তাদের হামলায় অনেক আহত হয়। শিবমণি রাজেশ ও ভেঙ্কাটেশকে হত্যা করে চিন্তাকে বাঁচায়। তখন শিবমণি গ্রামের লোকেরা হাতিয়ার নিয়ে সেখানে পৌঁছে যায়। পঞ্চায়েত বলে, তোমরা মারামারি করতে এসেছো, এটা একটা খুনকে কেন্দ্র করে হয়েছে, দুটি পরিবারের মধ্যে এটাকে জাতিগত দাঙ্গা তৈরি করো না। এরপর থেকে গ্রামের সবাই সিদ্ধান্ত নেয় যে তারা ধনী গরিবের পার্থক্য রাখবে না এবং জাতপাত ভেদাভেদ করবে না। তারা একসাথে বসবাস করার সিদ্ধান্ত নেয়। এরপর কোর্টে গিয়ে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেয় শিবমণি। শিবমণি চিন্তাকে বলে, মা আর বোনের দিকে খেয়াল রাখিস। চিন্তা বলে, এটা অনেক বড় দায়িত্ব বাবা, আমি পারবো না। আমার ভাইকে নরসিম্মা মেরেছিল সবাই জানতো, কিন্তু পুলিশ তো তখন কিছু করলো না। তাহলে তুমি ওদের মেরে কেন জেলে যাবে? আমার দোষ তুমি কেন ঘাড়ে নেবে বাবা? আমি জেলে যাব। শিবমণি চিন্তাকে বোঝায় জেলে যাওয়ার বয়স তার হয়নি। শিবমণি আরো বলে, তোমার ভাইকে ওরা মেরেছিল, তখন ওই পুলিশগুলো আমাদেরকে সাহায্য করেনি, এটা তাদের ভুল ছিল। তোমার ভাই মরার পর তোমাকে আর তোমার বোনকে খেয়াল রাখতে পারিনি, এটা আমাদের ভুল ছিল। তোমার জায়গা থেকে যেটা সঠিক মনে হয়েছে সেটা তুমি করেছো, কিন্তু বদলা নেওয়ার উপায় সবসময় এক হয় না। দেখ চিন্তা, তুই কৃষক হলে তোর জমি কেড়ে নিত, তোর টাকা পয়সা হলে তাও কেড়ে নিত, কিন্তু তুই যদি পড়াশোনা জানা হোস, তোর থেকে পড়াশোনা ছিনিয়ে নিতে পারবে না কেউ। তোর যদি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, পড়াশোনা কর। পড়াশোনা করে নিজেকে একটি শক্তিশালী মানুষ তৈরি কর, কিন্তু এই ক্ষমতার অপব্যবহার করিস না, যা এখনকার সবাই করছে। আমরা সবাই মাটির তৈরি, জাত আমাদের আলাদা করেছে, এই চিন্তা দূর করতে হবে। এরপর শিবমণি বিদায় নিয়ে কোর্টের ভিতরে যায়। যাওয়ার সময় পরিবারের সবাইকে একসাথে দেখে সে আনন্দে হাসতে থাকে এবং কোর্টে প্রবেশ করে। পরিবার এমন একটা বন্ধন যা ছাড়া আমাদের বেঁচে থাকা মূল্যহীন। পরিবারই আমাদের সবকিছু।